ব্যাপারটা হচ্ছে, আজকে আপনারা দেখেছেন যে প্রাইমারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে গত তারিখ মানে খুব সম্ভব ফেব্রুয়ারির শেষে যে মানে একটা ফেজ ঘটনা, পাঁচটা মানে পঞ্চম থেকে একটা ফেজ ঘোষণা করা হয়েছিল, যে কয়েকটা জেলা, বেশ কয়েকটা জেলা মানে তাদের একটা শিডিউল প্রকাশ করা হয়েছিল। সেই শিডিউল কি হলো, সেই শিডিউল চেঞ্জ করে যেটা মে মাস পর্যন্ত ছিল সেটা কিন্তু জুনে জুনে পা ফেলে দিয়েছে। একটা কথা লাইভে যারা দেখছেন তাদের বলতে চাই, গলা শুকিয়ে আসছে, তাদের বলতে চাই যে গত মানে পশ্চিমবঙ্গে 2014 সালের টেট, 2009-এর টেট একবার সিপিএমের আমলে বামপন্থী সরকারের আমলে হয়েছিল। তো সেই টেট 2009-এর টেট আবার পরবর্তীকালে অনেক সংযোজন বিয়োজন হয়ে আবার টেট হয়। তারপর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, নতুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2014 টেট নেওয়া হয়, 2016 নিয়োগ পায়। আবার করোনার সময় 2019, 20, 21 নাগাদ একটা নিয়োগ দেওয়া হয় ওদেরকে। 2014 টেট দুবার নিয়োগ পেয়েছে। প্রথম 48,000, 49,000-এর মতো নিয়োগ হয়েছিল SMS-এর মাধ্যমে। তারপর আবার 16,500 করোনার সময় প্রত্যেকটা স্কুল যখন বন্ধ হয়েছিল, প্রত্যেকটা স্কুলে যখন শিক্ষার্থীরা যেতে পারছিল না, তখন বিহারের বিধানসভা নির্বাচন। তো সেই সময় আমি আর বিস্তারিত বলছি না, সেই সময়ে তড়িঘড়ি রাতারাতি শূন্যপদ ক্রিয়েট করে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল। তখন ফুল করোনা পিরিয়ড। আর তার সাথেও একটা কথা বলে রাখি, সেই সময় আপারের যে প্যানেল, সেই প্যানেল কলকাতা হাইকোর্টের অর্ডারে সেই প্যানেল পুরো বাতিল হয়েছিল। তার পরপরই 16,500 রিক্রুটমেন্ট রাতারাতি শূন্যপদ ক্রিয়েট করে 2014 টেট থেকে, 2014 থেকে বিএডরাও কিন্তু ঢুকতে পেরেছিল 16,500 নিয়োগে। এবং 2014 টেট 16 নিয়োগ হয়েছিল 48,000, আর এই করোনার সময় হয়েছিল 16,500। হ্যাঁ, তো আর তারপরে 2017 সালে টেট নোটিফিকেশান হয়েছিল। সেই 2017 টেট নোটিফিকেশান শেষ প্রশিক্ষণপ্রাপ্ত 17-19 কিন্তু সুযোগ পেয়েছিল। সেই টেট 21 সালে হয়েছিল, কিন্তু নতুনটা কিন্তু 21 সালে পরীক্ষা দিতে পারেনি। ওই 17-19 যে সেশন পর্যন্ত ফর্ম ফিল আপ করা হয়েছিল 2017 সালে, তারাই পেরেছিল। আর 18 সাল থেকে যারা বুকে স্বপ্ন নিয়ে যে আমি শিক্ষক শিক্ষিকা হব প্রাইমারি ক্ষেত্রে, 18 সাল থেকে যারা প্রশিক্ষণ নিয়েছিল তারা কিন্তু 18 সালেও কোনো পরীক্ষা হয়নি, 19 সালেও কোনো নতুন পরীক্ষায় সুযোগ পায়নি, 20 সালেও কোনো পরীক্ষায় দিতে পারেনি, 21 সালেও কোনো পরীক্ষা দিতে পারেনি, 22 সালের 11ই ডিসেম্বর পরীক্ষা দেয়। মানে প্রায় দীর্ঘ 5 বছর পর 18 সাল থেকে যারা ডিএলএড ভর্তি হয়েছিল। কথাগুলো ভাবুন একটু, 21 সালে পরীক্ষা হয়েছিল, 17 সালে যারা মানে ফর্ম ফিল আপ করেছিল, সেই 17-র ফর্ম ফিল আপ যারা করে রেখেছিল তাদেরকে 21 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু 18 সাল থেকে মানে 18 কোটি ডিএলএডরা তারা দীর্ঘ 5 বছর পর পরীক্ষা দেওয়ার সুযোগ পেল 2022 সালে। এবং 2023 সালের 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়। তখন জানানো হয়েছিল, প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি প্রফেসর গৌতম পাল ঘোষণা করেছিলেন যে এবার থেকে যেহেতু এতদিন নিয়োগ হয়নি, এতদিন টেট পরীক্ষা নেওয়া হয়নি, এতদিন বিভিন্ন দুর্নীতি বিভিন্ন উঠে এসেছে, তো এখন এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু সেই 2023-এর 10ই ফেব্রুয়ারি, সেইখান থেকে 2023 সালের গোটা একটা বছর গেল, 2024 সালের গোটা একটা বছর গেল, 2025 সালের গোটা একটা বছর যেতে যেতে যেভাবে আমরা দিকে দিকে আন্দোলন তুলে ধরেছিলাম, কখনো বিধানসভা, কখনো এপিসি ভবন, কখনো দিন বারাসাতে আন্দোলন। আর 23 জেলার চাকরি প্রার্থীরা প্রাইমারি তারা একটা স্বতঃস্ফূর্ত সংঘবদ্ধ চলে এসেছিল, ঐক্য মঞ্চের মধ্যে চলে এসেছিল। যখন বিভিন্ন দিকে পুলিশও বুঝতে পারছে না কোথায় কী ভাই আন্দোলন করছি, কারণ ন্যায্য হকের দাবি দীর্ঘদিন মানুষ বসে থাকার পর যখন না পাচ্ছে, প্রথম দিকে আন্দোলন করতাম 10-15 জন থাকতো, তারপরে যখন আন্দোলন হতো পরপর দেখতাম অচেনা ক্যান্ডিডেট, অনেক প্রেগনেন্ট, অনেক দিদিরাও চলে এসছে। মানে একটা বাঙালির কিন্তু ব্লাড বলতে হবে, আন্দোলন কিন্তু যখন প্রখর হয় কিন্তু প্রত্যেকেই নামে পথে। সেই কোচবিহার থেকে, সেই জলপাইগুড়ি থেকে, সেই দার্জিলিং থেকেও কিন্তু অনেক মহিলারা নেমে এসেছিল শেষ পর্যায়ে।
পুলিশ প্রশাসন দিশেহারা, কখন কিভাবে আন্দোলন হচ্ছে, কোথায় কিভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসনকে নিচু করা বা এই সবগুলো আমাদের কাজ না, আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আমরা দাবি রেখেছিলাম, সেটা বুঝেছিল সরকার। শেষ পর্যন্ত পুজোর ছুটির সময় একটা নোটিফিকেশান দেওয়া হলো 25শে সেপ্টেম্বর 2025 সাল, মানে প্রায় টেট পাস করার প্রায় 3 বছর পর। 22 সালের টেট, 23 সাল গেলে, 24 সাল গেলে, 25 সালের সেপ্টেম্বর, প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 বছর চলে যাওয়ার পর নোটিফিকেশান এলো। তো সেপ্টেম্বর থেকে তখন 2023 সালের প্রথম দিকে, মানে 3 বছর আগে যখন নোটিফিকেশান বের হয়েছিল, প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি বলেছিলেন যে এবার থেকে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আর তারপরে যখন আমরা বারে বারে দেখা করতে গেছি, একটাই কথা বলতেন যে প্রায় 50,000-এর মতো শূন্যপদ আছে, নিয়োগ করতে দিলে 3 মাসের মধ্যে আমি নিয়োগ করে দেবো। কি হলো? নিয়োগের নোটিফিকেশান এলো। নোটিফিকেশান আসার পর আজকে সেপ্টেম্বর মাস গেল, অক্টোবর মাস গেল, নভেম্বর মাস গেল, ডিসেম্বর মাস গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে যাওয়ার মতো, মার্চে পড়লো, প্রায় 6 মাস পেরিয়ে গেল। 40% ইন্টারভিউ কি হয়েছে? আজকে আমি সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে, একদম সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে তুলে ধরছি আমার কথা। আমি জানি আমার বিরোধিতা হবে, বিরোধিতা করবে, সবাই দেখছে তুমি কেন লাইভ করছো, এই প্রশ্নটা তো বারে বারে শুনতে হয়। কিন্তু এই যে 23টা জেলার ক্যান্ডিডেটদের সংঘবদ্ধ করা, 23টা জেলার ক্যান্ডিডেট আজকে কোচবিহারে গেলেও পরিচিত আছে আমার, আজকে দার্জিলিংয়ে গেলেও আমাকে দার্জিলিং থেকে অনেকেই ফোন করে, দার্জিলিং বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, আপনার পুরুলিয়া থেকে শুরু করে আপনার হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা, আপনি মানে যেখানেই যাবেন এই 22 স্টেট কিন্তু আছে, এরা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু দুঃখের বিষয়, ভ্যাকান্সি সরকার এত কম দিল, কিন্তু যে শূন্য পদ আছে সেই তুলনায় কিন্তু আমরা ভ্যাকান্সি পাইনি। তো যাই হোক, কিছু ভ্যাকান্সি আরও অন্তত 10,000 ভ্যাকান্সি বাড়ানো যেতে পারে। সাথে সাথে এই যে দীর্ঘদিন এই যে ডিলে করা, আমাদের যে কারণে লাইভটা করলাম, যে একটা অন্তত 2000 করেও যদি ইন্টারভিউ নিত রোজ, তাহলেও কিন্তু আজকে এইটা 3 মাস মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু আজকে দিনে ইন্টারভিউ কতজন করে নেওয়া হচ্ছে? আমার যেটুকু আইডিয়া 500-600-500-র বেশি হয়তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। আর আমার আইডিয়া, আশা করি আমার ভুল হবে না। আর সবচেয়ে ভালো লাগছে এই যে কোনো প্রতিবাদ নেই যে এই পিছিয়ে যাচ্ছে এতদিন ধরে, এতদিন ক্যান্ডিডেটরা কী করবে। কোচিং সেন্টারগুলো দেখলে অবাক হয়ে যাচ্ছি, তারা কি হচ্ছে 2-4টে করে কোশ্চেন শেয়ার করছে আর বিভিন্ন ভিডিও শেয়ার করছে যে আপনারা আগে থেকে সময় পেয়ে গেছেন, ইন্টারভিউ যেহেতু দেরিতে দিয়েছে, আপনারা সময় পেয়েছেন, আপনারা পড়া শুরু করুন, আপনারা টাইম নষ্ট করবেন না। আর কি বলা হচ্ছে ক্যান্ডিডেটদের, যে তোমার তো একটা ভ্যাকেন্সি দরকার, তুমি কেন রাজপথে নামবে, কেন আন্দোলন করবে, ওই একটা ভ্যাকেন্সির জন্য লড়াই করো। 13,421, ওই একটা ভ্যাকেন্সি তোমার, আর 20টা অন্য লোক নেবে। তো এই মোটিভেশনাল কথাগুলো কিন্তু বলা হচ্ছে। কিন্তু এই যে দীর্ঘ, মানে দেখুন, লড়াই বা ন্যায্য দাবির অধিকারের প্রতিবাদ করা মানুষ কিন্তু কম আছে। আজকে সবাই ক্ষুদিরাম হতে পারে না, আজকে সবাই সুভাষচন্দ্র হতে পারেনি। হয়তো ভালো, সুভাষচন্দ্রের চেয়ে হয়তো ভালো জীবন অতিবাহিত করছে অনেকে, হয়তো ক্ষুদিরামের মতো এরকম প্রতিকূলতা কারো ছিল না, ভালোভাবে আছে। কিন্তু এইসব মানুষগুলো কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে যতদিন এই ভারতবর্ষ, যতদিন এই পৃথিবী থাকবে, ঠিক আছে? সুতরাং লড়াইয়ের জায়গাটা অন্যরকম, ন্যায্য অধিকারের জায়গাটা অন্যরকম। সত্যিকারের এই তো একটা মানুষ যদি শোনে যে এতদিন অপেক্ষা করার পরও ডিলে করা হচ্ছে, যে কেউ কিন্তু এই প্রতিবাদটুকু করবে। কোচিং সেন্টারগুলো সারাদিন বিভিন্ন মানে কথোপকথন, যারা ইন্টারভিউ দিয়ে আসে, এটা কিন্তু প্রথম দিকে অনেকেই ভালো আনন্দ নিচ্ছিল, কিন্তু এখন সকলে আমরা বুঝতে পারছি একটা শ্রেণীর কোচিং সেন্টারে এরা ভালো ভালো রকম ব্যবসার জায়গা পেয়েছে, এটা পৌষ মাস পেয়েছে, তাদের কিন্তু কোনো প্রতিবাদ নেই যে এত ডিলে হচ্ছে কেন, এত কম ভ্যাকেন্সি কেন। দেখেছেন কি আজকে বিহারের মাস্টাররা কিন্তু পথে নামে, আজকে বিহারের মাস্টাররা কিন্তু প্রতিবাদ করে। কিন্তু আজকে আমাদের এই প্রাইমারি কোচিং সেন্টার, বেশ কিছু কোচিং সেন্টার আছে, এরা নিজেদেরকে জাহির করতে ব্যস্ত, আমি এই জানি, আমি ওই জানি। সব বুঝতে পারছি আমরা। আজকে যেটুকু ইন্টারভিউ নিয়ে যেটুকু কোচিং হচ্ছে, সেটুকু এই
আমাদের পরিশ্রম ছাড়া, এই কিছু কয়েকটা হাতে গোনা ক্যান্ডিডেটের পরিশ্রম ছাড়া সম্ভব ছিল না। আর যে প্রত্যেক ক্যান্ডিডেট আমি দেখেছি এর আগে যখন কলকাতার বুকে যখন আন্দোলন হয়েছে, অনেক কোচিং সেন্টার খোলা থাকে। প্রাইমারির আন্দোলন হচ্ছে, ভ্যাকান্সি বৃদ্ধির মিছিল হচ্ছে, সেখানে কোচিং সেন্টার খুলে রাখা হচ্ছে। তাহলে এরকম করতে থাকলে আদৌ ন্যায্য অধিকারের দাবিটা কি করে জোরালো হবে? এই জায়গাটা বুঝতে হবে। কোচিং সেন্টারের লোক জায়গা দিতে পারছে না, ক্যান্ডিডেট এত বেশি হয়ে যাচ্ছে। এইসব ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকে কিন্তু কোনোদিন কর্মসূচিতে আসে না, কর্মসূচিতে কোনো সাহায্য করে না। এই 10 জন, এই 15 জন, এই 200 জন, 500 জন, এই 2000 জনের লড়াই, আমাদের এই 3000 জনের লড়াই। কিন্তু প্রত্যেকের সুযোগটুকু কিন্তু নেবে। আজ ভাবুন, দেখুন, আপনারা যারা বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছেন, কারোর মুখে শুনতে পেয়েছেন কোনো স্যারের মুখে যে ভ্যাকেন্সিটা বাড়ানোর দরকার? এত দেরি করছে কেন? হোক, ভালো হোক খারাপ হোক, হোক না হোক, একবার সুযোগ তাড়াতাড়ি। মানুষ তো অনেকে আছে যে এটা হয়ে আমার হলে হলো, না হলে অন্য পেশায় যেতে হবে। কিন্তু এই ডিলে যে এই হবে 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 করে করে একটা একটা দিন যাচ্ছে, এর মতো যন্ত্রণার কিছু আছে? আমরা নিজের কাছে প্রশ্ন করুন তো, যারা বুঝতে পারছেন বুঝতে পারছেন। কিন্তু অনেক ক্যান্ডিডেট যাদের 18, 29, 30 স্কোর, যারা এসসি ওবিসি তারা মনে করছে যে গিয়ে দাঁড়াবো আমাদের হয়ে যাবে। 2 দেবে না, 5 দিলে তো আমরা 32 পেয়ে যাচ্ছি, 33, 34 হয়ে যাচ্ছে। আমরা কেন আন্দোলনে যাব? আমরা কেন বিভিন্ন কর্মসূচিতে সাহায্য করব? যে কেসে যাতে রায় হয় হোক, 2014 প্রশ্নমূল মামলা থেকে 1 লক্ষ ঢুকুক, আমাদের কোনো যায় আসে না। আমরা দাঁড়ালে পেয়ে যাব, আজ হোক কাল হোক হয়ে যাবে। এটা অপেক্ষা করুন। আমি তো বলছি, এই 17 2017-14 যে 2022 নিয়োগ হলো, এর প্যানেল আর আমাদের এই 2025 নিয়োগের প্যানেল দেখতে পাবেন কান্না কতটা কান্না বলে। আমার 27 স্কোর, অনেকে বলছে 27 স্কোর আমি চাকরি পাবো না, আমি 28 স্কোর আমি পাবো না। আমি বলবো, কোথায় লেখা আছে আপনার 28 স্কোর হলে আপনি চাকরি পাবেন? কোথাও লেখা আছে? ইন্টারভিউয়ে কিন্তু 0 পাবে। না বলতে পারলে কি হবে? এটা ইন্টারভিউ কীরকম হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। কোনো কোচিং সেন্টারের বুদ্ধি খাটছে না, লাস্ট মিনিট সাজেশন খাটছে না। অনেকে অনেক কথা পিছনে অনেক সমালোচনা করবে, অনেকে মোটিভেশনাল বাণী শোনাবে, কিন্তু লড়াইটা কিন্তু এই গুটি কয়েকজন করবে। ঠিক আছে? তাই বলবো, সামনের দিনে এই দ্রুত টেবিল সংখ্যা বাড়িয়ে ইন্টারভিউ প্রচার শেষ করার দাবিতে অবশ্যই কিন্তু কর্মসূচির ডাক আমরা দেব। সে যাই হোক না কেন, আর কিছু হারানোর নেই, কিছু ভয় পাওয়ার নেই। প্রত্যেকে সঙ্গবদ্ধ থাকুন। আমাদের ন্যায্য দাবি, বারবার একটা কথা তুলে ধরি, সরকার বিরোধী কোনো রাজনৈতিক রং লাগিয়ে কোনো রাজনৈতিক নেতার অঙ্গুল হেলনে আমরা লড়াই করি না। সে প্রত্যেকেই জানে আমাদের ব্যাকআপ দেখলে। কিন্তু ন্যায্য অধিকার 1 মাস 2 মাস, লাস্ট 6 মাস যারা লাইভ দেখছে, আমি বলে দিচ্ছি, অনেক পুলিশ আধিকারিক লাইভ দেখছে, কোনো অসুবিধা নেই আমার তাতে, যে লাস্ট 6টা মাস, সেই সেপ্টেম্বর মাস পুজোর পর থেকে কিন্তু আমরা কলকাতার বুকে কোনো আন্দোলন করিনি, শুধু অপেক্ষা করে গেছি যে কবে দেবে কবে দেবে। কারণ আন্দোলন করাটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্যটা আমাদের একটা করে কর্মসংস্থান পাওয়া। সেই জায়গাটা দিনের পর দিন বঞ্চনা করে রাখা হচ্ছে। পাকা 2 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2 মাস কেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই 3 মাস পর ইন্টারভিউ শুরু হলো। এটা যদি আপনার সন্তান হতো, কি বলতেন? কতদিন অপেক্ষা করা যায়? এই কথাটা আমার বলতে, আমাদেরও তো প্রত্যেকের ঘরে বাবা মা আছে, তারাও কি ভাবছে বলুন? যাদের বয়স 30, 32, 34, 35 হয়ে গেছে, এখনও বিয়ে করতে পারেনি, তারা কি করবে বলুন? ছেড়ে এখন অন্য জায়গায়ও যেতে পারছেন না, কারণ কোনো বেসরকারি কাজ কারোর 32-33 বছর হলে সেখানে নিচ্ছে না। তো এখানে হোক না হোক একটা, আগে যদি কেউ একটা হয়ে যায় যে সুযোগ পেয়েছে হয়নি, তো একটা অন্যান্য পেশা চলে যেতে পারে, একটা সেটেলমেন্ট হতে পারে যে আমার এটা জানি, প্রাইমারি যখন হয়নি, প্রাইমারিতে অন্যান্যবার পরীক্ষার সময় যদি বয়স থাকবে যতদিন দেবো, তো আমি একটা কোনো একটা দোকান বা অন্য কিছু একটা চপ মশলা মুড়ির দোকান করে নিই। কী করবে পরিস্থিতি যা? তো সেই সুযোগটুকু তো তাড়াতাড়ি শেষ করতে হবে, যে হচ্ছে কি না হচ্ছে সেটা পরের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, কিছু সুবিধাবাদী মানসিকতা সম্পন্ন কিছু চাকরি প্রার্থী আছে, একে ফুল সুবিধাবাদী। আজকে ছিল শুধু চাকরি প্রার্থী না, এই পরাধীন ভারতেও সুবিধাবাদী ছিল। আজকে আমি লাইভে বলি প্রত্যেকে, যখন সিরাজদৌল্লাকে যখন
ধরে নিয়েই যাচ্ছে পলাশির যুদ্ধ 1757। তো যখন মুর্শিদাবাদ থেকে সিরাজউদ্দৌলাকে যখন ধরা হচ্ছে, তখন তো ইংরেজরা কি ছিল, ইংরেজরা একটা বণিক হিসাবে এসেছিল কোম্পানি। তো তখন ইংরেজরা তখনও কিন্তু ভারতের বাংলার মানুষের মাইন্ড বুঝতে পারেনি। তো সিরাজদৌল্লাকে যখন নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু ইংরেজরা হয়তো ওরা বণিক ছিল, হয়তো ওরা মানে ইন্ডিয়ার মানুষের সাথে অতটা মিশতে পারেনি। তো সিরাজদৌল্লাকে যখন নিয়ে যাচ্ছে, তখন বাড়িতে পাঁচিল থাকতো, বড় বড় মাটির ঘরের পাঁচিল। তো পাঁচিলের পাশ থেকে এইভাবে করে দেখছে সবাই, এইভাবে দেখছে সিরাজদৌল্লাকে পিছনে দড়ি বেঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, শিকল বেঁধে। তো সেই সময়ে যদি কেউ একটা পাথর ছুটতো জানালা দিয়ে বা কোনো পাঁচিলের ফাঁক দিয়ে ইংরেজদের দিকে, হয়তো ইংরেজরা সিরাজদৌল্লাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেত, পালাতো। কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ এগিয়ে আসেননি। তখন ইংরেজরা ভেবেই নিল যে এই বাঙালি বা ভারতীয় এরা সবাই কিন্তু সঙ্গবদ্ধ না। সকলে যদি একসাথে ঝাঁপাতো, তখন সিরাজদৌল্লাকে নিতে পারতো না। তো সিরাজদৌল্লার বধ করেই শুরু হলো তাদের আগ্রাসী, তাদের সাম্রাজ্যবাদ করে 200 বছর রাজত্ব হলো। তারপর বাংলা, বিহার, মহারাষ্ট্র, প্রথম বাংলা থেকে আবার শুরু হলো সশস্ত্র সংগ্রাম। বাংলা, বিহার, মহারাষ্ট্র আমরা পড়েছি। তো বাঙালিরা ম্যাক্সিমাম সব বিপ্লবী, তারা অনুশীলন সমিতি থেকে শুরু করে সব গোপন করে করে তারা বিভিন্ন দিকে তারা কিন্তু আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল। এই বাঙালি একটু দেরিতে হলেও বুঝতে পারলো। আবার এই বাঙালি অনেক বিশ্বাসঘাতক আছে। বিপ্লবী কোনো বাড়িতে হয়তো লুকিয়ে আছে, সেখানে হয়তো কেউ তাদেরকে জায়গা দিয়েছে, আবার কেউ ধরিয়ে দিয়েছে ইংরেজদের কাছে বাহবা পাওয়ার জন্য। এরকম ঘটনা কিন্তু অনেক ইতিহাস যারা একটু ডিপলি পড়েন তারা বুঝতে পারছেন যে অনেক বাঙালি কিন্তু ইংরেজদেরকে সাপোর্ট করেছেন, ইংরেজদেরকে ভালো হওয়ার জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজদেরকে পা চেটে বেরিয়েছেন। ইংরেজদেরকে বলেছেন যে এখানে বিপ্লবী আছে, ওখানে বিপ্লবী আছে। ইংরেজদের একটা অনুসন্ধান, মানে ইংরেজদের সুবিধা হয় সেই কাজ করে গেছে। তাই 200 বছর রাজত্ব করেছে কিন্তু ইংরেজরা। আমি ওটা বলতে চাইছি না যে ন্যায্য অধিকারের দাবিতে আমাদের দীর্ঘদিন সে 2018 সাল থেকে ফেলে রাখা হয়। একটা ছেলে কত অপেক্ষা করতে পারে? সব কিছুই তো হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমও ভালো কিছু হয়েছে। আজকে যে রসালো জিনিসগুলো তুলে ধরা হচ্ছে, শুধুমাত্র দেখুন প্রত্যেকটা চ্যানেল শুধু পলিটিক্স। আজকে এ ওই বলেছে, রাম এই বলেছে, ও কি বলবে, শ্যাম এই বলছে, রহিম কি বলছে, রহিম এই বলেছে, আপনি আপনার বিরুদ্ধে এই বলছে, আপনি কি বলছেন। এই কিন্তু সংবাদের প্রত্যেকটা হেডলাইন হচ্ছে। কিন্তু সংবাদে কোথাও হেডলাইন দেখতে পাচ্ছি না যে স্কুলটা কিন্তু এই স্কুল শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ হয়ে গেছে। আজকে এটা নিয়ে কিন্তু ঘন্টাখানেক সুমন হয় না। সুতরাং অধিকারের দাবিতে নিজেদের লড়তে হবে। আমরা প্রত্যেকেই ভারতবাসী, প্রত্যেকেই বাংলারবাসী, পশ্চিমবঙ্গবাসী। ন্যায্য অধিকার প্রত্যেকটাই আমরা, মানে এই যে এপিসি ভবন, বিকাশ ভবন, এই যে নবান্ন, এই প্রত্যেকের লক্ষ্য কিন্তু একটাই, যে মানব কল্যাণ, মানুষদের কল্যাণ সাধন করা। সেটা একদিন দুদিন করা হলো না, কিন্তু 3 দিনের মাথায় তো করতে হবে। একটা নির্বাচিত সরকারের তো এটা দায়িত্বের মধ্যে পড়বে কর্মসংস্থান দেওয়া। আমরা তো অন্য কিছু চাইছি না। আমরা কেউ এমএলএর টিকিট চাইছি না, কেউ মন্ত্রী হতে চাইছি না, আমরা এমপি হতে চাইছি না। অনেকের যোগ্যতা আছে, অনেকের যোগ্যতা আছে। কি চেয়েছি আমরা? মাত্র 25,000 30,000 ভ্যাকেন্সি চেয়েছি প্রাইমারি শিক্ষক নিয়োগে। সেক্ষেত্রে এত টালবাহানা করার পর প্রায় 5 বছর পর পরীক্ষা, 3 বছর পর নিয়োগের নোটিশ, সেখানে মাত্র 12,000 13,000 ভ্যাকেন্সি। 60,000 ফ্রেশার নয়, 60,000 হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট, মানে সকলে ট্রেনিং ক্যান্ডিডেট, ট্রেনিং দিয়েছে সবাই, প্রশিক্ষণ নিয়েছে সবাই 2 বছরের। তারপর সরকারি পরীক্ষা টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই হয়েছে, তারপর তো নিয়োগে আসছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু যোগ্যতা আছে। তাদের নিয়ে কেন ছেলেখেলা? এ তো গ্রুপ ডির পরীক্ষা না, এ তো ক্লার্কের পরীক্ষা না যে ফ্রেশাররা আপনার 8 পাস থাকলেই গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবেন, আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকলে ক্লার্ক দিতে পারবেন। এটা তো ব্যাপার না। এই যারা টেটে অংশগ্রহণ করছে প্রত্যেকের 2 বছরের ট্রেনিং রয়েছে,
প্রত্যেকে টেট উত্তীর্ণ, টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ। মানে তুমি শিক্ষক নিয়োগের যে যোগ্যতা নির্ধারণ পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি কোয়ালিফাই, সারা জীবন তুমি মাস্টার হওয়ার যোগ্যতা রেখেছো, এই কোয়ালিফাই করে আছো, প্রশিক্ষণ নিয়েছো। এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু আপনার মধ্যে আছে। আর একটা কি, এইচএসে 50% নাম্বার, এই হয়ে গেল আপনার। এবার মাত্র 10 নম্বরের একটা পরীক্ষা হবে। সেক্ষেত্রে 10,000 ভ্যাকেন্সি থাকলে, 60,000 ফর্ম ফিল আপ থাকলে 50,000 তো এমনি 50,000-এর মেরিট নেই। এটাই তো খাতা কলমে বলা হবে যে 10,000-এর মেরিট আর 50,000-এর মেরিট নেই। কিন্তু 50,000-এর কি সত্যিই মেরিট নেই? এ তো গ্রুপ ডির ক্লার্কের পরীক্ষা না। যে 58,500 একজন যদি ফর্ম ফিল আপ করে, ওই 501 নম্বরে যে আছে ও, তারও কিন্তু যোগ্যতা আছে। কারণ যোগ্যতা না লেখা থাকলে টেট পাস করতে পারে না। এই 60,000 ফর্ম ফিল আপ হয়েছে মনে করুন, ওই 60,000 59,999, তারপর 999 60,000, ওই একজনেরও কিন্তু যোগ্যতা আছে। এবারে 30,000 দিল, পরের বার 30,000 দিল, 60,000 নিয়োগ হলো। কী হবে? আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা, যারা আমরা এই পেশা আমাদের বেছে নিয়েছি, তারা একটু আনন্দ পাবে। প্রত্যেকটা স্কুলে মাস্টার যাবে, সরকার নিজে বলতে পারবে যে এত নিয়োগ দিয়েছি। আমিও বলতে পারবো এই সরকারের আমলে চাকরি পেয়েছি। এই ছাড়া কি হতে পারে? এই 40 বছর বয়স অনেকের হয়ে গেছে, কত বছর চাকরি করবে? এই জায়গাটা কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। জীবন তো একটা, আমরা দুবার তো জন্ম নেব না। তো একটা বয়স যাদের 40 বছর বয়স হয়ে গেছে নিয়োগে আসতে আসতে, আর 14 টেট 17 টেটের ব্যাপারগুলো তো আমরা জানি ভালো করে। 17 টেট এমন টাফ কোশ্চেন, আর 14 টেটের ব্যাংক থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল। যারা বুদ্ধিমান তারা মোটামুটি সবাই কোয়ালিফাই করে গেছে। তো এগুলো আলাদা করে অনেকে ডিবেট করে বিতর্ক করবে, কিন্তু সবাই আমরা জানি বিষয়গুলো, তো সেটা নিয়ে বলছি না। কিন্তু এই 2022-এর টেট যারা কোয়ালিফাই করেছে, এদের নিয়োগগুলো একবার দিল 25,000 দিলে হতো, পরে আবার 25,000 দিলে মিটে যেত, হয়ে যেত, সকলে পাস করে যেত, আর টেট পাস থাকতো না বসে। এই জায়গাটা উদাসীনতা দেখালে তো আমরা সাধারণরাই তো বঞ্চিত হচ্ছি। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাব দেখান। আমাদের ন্যায্য দু দফা দাবি থাকবে, অন্তত 10,000 ভ্যাকেন্সি বৃদ্ধি করা, আর টেবিল সংখ্যা বাড়িয়ে প্রত্যেক দিন অন্তত 2,000-2,500 করে মানে 2,000-2,500 করে ফর্ম মানে ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউয়ার বাড়াতে হবে, এক্সপার্টদের বাড়াতে হবে বেশি করে, তাদেরকে বেশি করে আনতে হবে, এনে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে। কেউ বিরোধী নয় আমরা, কারোর কোনো রং নেই। আমরা শিক্ষক পদপ্রার্থী, আমরা হবু শিক্ষক। আমরা স্কুলে ফিরতে চাই। স্কুলে ফিরলে সকলেই ঠান্ডা। এই সোশ্যাল মিডিয়াতে হয়তো এই অ্যাকাউন্টটাই হয়তো এরকম লাইভ আর কোনো দিন হবে না, কিন্তু অধিকার ছিনিয়ে নিলে কিন্তু এটা চলতে থাকবে, এবং সামনের দিন আরও প্রখর হবে এটা, কারণ হারানোর কোনো ভয় নেই। এটাই বলে শেষ করলাম। শুভরাত্রি প্রত্যেককে। খুব দ্রুত দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। যদি টেবিল সংখ্যা না বাড়ানো হয়, আজকালের মধ্যে যদি টেবিল সংখ্যা বাড়ানোর নোটিশ আসে তো খুব ভালো, তা না হলে কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি কিন্তু তুলে ধরবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, শান্তিপূর্ণভাবে যেটুকু যা করার কিন্তু আমরা করব। আর রমজান মাস, প্রত্যেকেই রমজানের রোজা আছেন, আমরা চাইব প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেক পুলিশ প্রশাসন প্রত্যেকের সহযোগিতা। আজকে রমজান মাসে সারাদিন উপবাস থেকে যদি যে ছেলেটা রাজপথে নেমে চিৎকার করবে যে দিদি আমাদের চাকরিটা দিন, দিদি আমাদের নিয়োগটা দ্রুত করুন, একটা সারাদিন রোজা মানুষ, সে যদি দুপুরবেলা এই গরমের সময় মুর্শিদাবাদ সেই উত্তরবঙ্গ থেকে এসে রমজান মাসে তারা রাজপথে এসে চিৎকার করতে হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আর সংবাদ মাধ্যমকে বোঝা উচিত এই সব জিনিসগুলো বেশি বেশি তুলে ধরা, যাতে সরকারের টনক নড়ে, সরকার যাতে দেখতে পায় যে না, এদের খিদেটা অনেক দূর, 18 সাল থেকে অপেক্ষা করে আছে, নতুনরা সুযোগ পায়নি। আর সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রীকে যারা আশেপাশে থাকেন তারাও হয়তো বোঝাতে পারছেন না ব্যাপারটা, যে এরা কারা। 21 সালে 22 সালে নিয়োগ হয়েছিল বলছে সবাই, এটাই বলবে যে এক কথা হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করছেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হয়েছিল, এক কথায় সকলে বলছে 2022 সালে। কিন্তু 2022 সালে কারা নিয়োগ পেয়েছিল এটা কিন্তু কেউ আর ভেরিফাই করছেন না। যে 2022 সাল, 23, 24, 25 সালে নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে ঠিকই আছে তো, তাহলে আন্দোলন করছে কেন? কিন্তু এই 2022 সালে কারা নিয়োগ পেয়েছিল, এখানেই কিন্তু প্রশ্নের উত্তরটা। কারা পেয়েছে? 2014-17 সালের টেট উত্তীর্ণরা, মানে 5 বছর আগে যারা ছিল।
আর নতুন 22 সালে যারা পরীক্ষা দিয়েছে 5 বছর অপেক্ষা করে, তারা আজও নিয়োগ পায়নি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি। কথা বললে শেষ হবে না। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেককেই ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে লাইভ দেখার জন্য। সামনের দিনে দেখা হচ্ছে, অবশ্যই আপডেট পাবেন। হ্যাঁ, এটুকু বলে শেষ।